দর্শক আমন্ত্রণ জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে নিউজ 24 এর নিয়মিত এই আয়োজনে। আজ আপনাদের সাথে আমি মুরসালিন হক জুনায়েদ আছি। আমরা জনতন্ত্র গণতন্ত্র এই অনুষ্ঠানে মূলত যে কোনো একটি বিষয়, দিনের সাম্প্রতিক বা দিনের একটি উল্লেখযোগ্য ঘটনা, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। সেই ঘটনার নেপথ্যের ঘটনা কি হতে পারে এবং পরবর্তী যেই পরিস্থিতি কোন দিকে যেতে পারে সে ধরনের একটি পূর্বানুমান আমাদের সাথে কথা বলেন আমাদের বিশেষজ্ঞ অতিথিরা, আমাদের সাথে যুক্ত হন। এবং পাশাপাশি আপনারা জানেন যে দেশে একটি অপারেশন ডেভিল হান্ট যৌথ বাহিনীর একটি অভিযান শুরু হয়েছে। 6 মাস যাবৎ, অর্থাৎ পট পরিবর্তনের পর জুলাই আগস্ট যেই বিপ্লব হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, তারপর মূলত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটির একটি বড় ধরনের অস্বস্তি রয়েছে জনমনে, এবং সেই জনমনে যে অস্বস্তি তার একটি বড় আকার ধারণ করেছিল সবশেষ গাজীপুরে। আকম মোজাম্মেল হক তার বাড়িতে যখন ছাত্র জনতা যায়, অর্থাৎ বুলডোজার কর্মসূচি যেদিন শুরু হয় তার ধারাবাহিকতায় আসলে সেই বাড়িতে যান এবং সেখানে অতর্কিতে ছাত্র জনতার উপরে হামলা চালানো হয় এবং সেখানে কিন্তু 15 থেকে 17 জন আহত হন। তার মধ্যে 7 জন অত্যন্ত গুরুতর অবস্থায় রাজধানীর হাসপাতালে থাকেন। সেই আলোকে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং সেই ডেভিল হান্টকে কেন্দ্র করে আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও যৌথ বাহিনীর অভিযান। বরাবরের মতো আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে আছেন। আমি অতিথিদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। প্রথমেই আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, এবং পাশাপাশি আরও একজন অতিথি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আমরা শুরু করতে চাই আলোচনা আজকের। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যৌথ বাহিনীর অভিযান এই বিষয়ের উপর আলোচনার শুরুতেই যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার দুটো বক্তব্যকে আপনার কাছে প্রথমে উপস্থিত করতে চাই। আপনি ইতিমধ্যেই জানেন, তিনি বলেছেন যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের গ্রেফতার করা হবে, বক্তব্য নম্বর 1। এবং 2 নম্বর বক্তব্য হচ্ছে যতদিন ডেভিল থাকবে ততদিন অভিযান চলবে। এই দুই মন্তব্যের আলোকে যদি সমাজ বিজ্ঞানের আলোকে বা রাজনীতির আলোকে বিশ্লেষণটি শুনতে চাই, যে কি প্রক্রিয়া বা মানদণ্ড হওয়া উচিত অপারেশনের এবং কতদিন আসলে চলা উচিত? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি যেহেতু আপনার আলোচনার টপিকটা আমি জানতাম, আস্তে আস্তে একটু দেখার চেষ্টা করছিলাম যে এরকম বিপ্লব পরবর্তী অবস্থা বা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশে কি হয়েছে এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমি কয়েকটা দেশের হিস্ট্রি দেখলাম, যে তাদের পলিটিক্যাল হিস্ট্রি, যেমন দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা, সিয়েরা লিওন, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, জার্মানি, জিম্বাবুয়ে, এই দেশগুলোর বিপ্লব পরবর্তী সময়ে বা গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে কী ধরনের ব্যবস্থা নিয়েছে সেটা দেখার চেষ্টা করলাম। সেখানে সব দেশে একটা জিনিস দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এবং এটা খুব স্বাভাবিকভাবেই, এটা অত বেশি পড়ালেখারও প্রয়োজন হয় না। এবং সব দেশেই দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে, পরে অর্থনীতি, সমঝোতা, পুনর্বাসন এটা পরে এসছে। আমাদের এখানে কিন্তু একই রকম। এবারে জুলাই বিপ্লবের পরে আশা করা হচ্ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একদিকে যেমন উন্নতি করার বিষয়টি, কারণ হচ্ছে যে আমাদের পুলিশ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল, আর দ্বিতীয়টি হচ্ছে যে যাদেরকে আমরা বলা হচ্ছে যে ফ্যাসিজমের সাথে যুক্ত ছিল তাদের বিচারের আওতায় আনার জন্য গ্রেপ্তার করা। আসলে দুটো জায়গায় এক ধরনের আমরা যে আশা করেছিলাম উন্নতি বা যে পরিমাণ গ্রেপ্তার, তার কোনোটি হয়নি। ছোট্ট একটা তথ্য দর্শকরা জানে, তবুও শেয়ার করি। আমার যতদূর মনে পড়ে যে 102টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের লাস্ট যে হিয়ারিংয়ের যে নিউজটা আসলো মিডিয়াতে, 102টি তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 2টি কেসে গ্রেপ্তার মাত্র 35 জন। তো সেটি থেকে আসলে প্রমাণ হয় যে এক্সপেকটেশন যেটা ছিল আমাদের, যারা ফ্যাসিজমের সাথে যুক্ত ছিল তাদের বিচার এবং গ্রেপ্তারের আওতায় আনা, সেটা হয়নি। একই সাথে আমরা একেবারে শুধু গত গাজীপুরের ঘটনাটা হয়তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তার আগে 32 নম্বর বাড়ি কেন্দ্রিক ঘটনা, তার পরবর্তীতে ছিনতাই বেড়ে যাওয়া, ঢাকা সহ সারা দেশে থানায় হামলা হওয়া, আসামি ছিনিয়ে নেওয়া, এক ধরনের এই ইস্যুগুলো আমরা দেখেছি। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা এক্সপেক্টেড ছিল। এর আগেও আমাদের দেশে এই ধরনের বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে। ওই অভিযানগুলোতে সবসময় কিছু ডিবেট থাকে যৌথ বাহিনীর অভিযানে, কিন্তু ফলাফল নিয়ে এক ধরনের আমি মনে করি যে স্বস্তি আছে। আমরা আশা করব যে এবারে যে অভিযানটি শুরু হয়েছে সেটির ওই ধরনের ডিবেটগুলো থাকবে না, কিন্তু আমি এটাকে স্বাগত জানাই এবং এটির প্রয়োজন ছিল বলে আমি মনে করি। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি আমাকে করলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের বিষয়টি, সেটা আমরা আসলেই চাই যে যারা এই ফ্যাসিজমের সাথে যুক্ত ছিল, যারা অপরাধের সাথে যুক্ত ছিল, তাদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা, এবং সেক্ষেত্রে অবশ্যই যেন কেউ হয়রানির শিকার না হন। একইভাবে
আমরা চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেন এই অভিযানের মধ্যে হয়। আপনার এই টেবিলে বসে আমি গত অনেক দিন বলেছি যে কেন যেন মনে হচ্ছে যে সামরিক বাহিনীর সঙ্গে যে পরিমাণ সংযোগ দরকার ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য, অভিযান পরিচালনা করার জন্য, ভিজিবিলিটি শো করার জন্য, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম না। আমি আশা করব যে এবারের এই যে নতুন অভিযান শুরু হচ্ছে সেক্ষেত্রে আসলে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা যদি এমন কেউ হয় যে এই আন্দোলন বা বিপ্লবের স্পিরিটকে ব্যাহত করে, মব জাস্টিস করে, এবং সেটা যদি স্বার্থ হাসিলের জন্য হয়, সেটা আমাদের দেশের জন্য কোনোভাবেই কাম্য নয়। দেশে তো অবশ্যই অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, একইভাবে বিদেশের আমরা রং সিগন্যাল দিচ্ছি। মনে রাখতে হবে যে আমরা আমাদের এফডিআই টার্গেট গত 8টি 5-year প্ল্যানে কিন্তু পূরণ করতে পারিনি, যেটি অ্যারাউন্ড 3% অফ দ্য জিডিপি। এগুলো যদি আমরা করতে থাকি, একদিকে যেমন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমবে, আমাদের ইমেজ যেমন ক্ষতি হবে, আমাদের অনেকগুলো প্রজেক্টে কিন্তু এখনও বৈদেশিক মুদ্রা ছাড় বন্ধ হয়ে আছে। অনেক দেশ তো খোলাখুলি বলছে নির্বাচনের জন্য অপেক্ষা করছি। তাহলে এরকম একটা করে বক্তব্য দিবে, এখানে ভাঙচুর শুরু হয়ে যাবে। বা আজকে বইমেলাও যেটা হয়েছে, অবশ্যই তাসলিমা নাসরিনের বক্তব্যকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, কিন্তু এই ঘটনাগুলো বুঝে শুনে রিয়াক্ট করতে হবে, কারণ ইলেকশন আমরা আপনার বক্তব্যে ফিরে আসবো। আমাদের সাথে অতিথি আরো একজন যুক্ত হয়েছেন দর্শক, আরআইসি লিস্টের জনতন্ত্র গণতন্ত্র আমাদের আরেকজন অতিথি বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই জনতন্ত্র গণতন্ত্র এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম, আজকের বিষয় ঠিক করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও যৌথ বাহিনীর অভিযান নিয়ে। আমাদের প্রথম অতিথি ডক্টর আব্দুল্লাহ মামুন কথা বলছিলেন, আমরা তার কথা শুনে আপনার কাছে আবারও ফিরবো। জি ডক্টর আব্দুল মামুন। জি, যেটা বলছিলাম আমি, যে আপনি যখন বলছেন যে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, আমি যেটা বলছিলাম তাসলিমা নাসরিন একটা বক্তব্য দিল, বা ভারত থেকে কয়েকদিন আগে শেখ হাসিনা যে বক্তব্য দিল, সেই বক্তব্য একটা দিবে এবং আমাদের এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবে যারা আমাদের এই মুহূর্তে আমরা যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের ভূমিকা নিয়ে কোনো সন্দেহই নেই যে তারা একটা অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। এজন্য কারণ তারা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব না করে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্বকে বোধহয় পছন্দ করছে। কিন্তু সেগুলোকে যদি ভালোভাবে আমরা মোকাবেলা না করতে পারি, হোমজিক্যালি এরকম মব জাস্টিস তৈরি করি, তাহলে কিন্তু যে জায়গাটা আমি ছিলাম একটু আগে, যে আমরা নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, আমাদের দ্রব্যমূল্য অনেক বেশি, সামনে রমজান আসবে, এই ধরনের ঘটনা কিন্তু রাষ্ট্র হিসেবে অবশ্যই চ্যালেঞ্জ তৈরি করবে আমাদের জন্য, সরকারের জন্য নতুন ফ্রন্ট ওপেন করবে। কিন্তু সর্বোপরি আমি মনে করি যে সামাজিক স্বস্তির জায়গাটাতে কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হব আমরা। এই জন্য সেন্সিবল বিহেভ করতে হবে। আমি চাই যে অপারেশনটা শুরু হলো গত পরশুদিন বোধহয়, আমরা চাই এর সফলতা দেখতে চাই, এবং অবশ্যই যেটা বারবার বলছি যে সফলতা দেখতে চাই, কিন্তু যেন কেউ হয়রানির শিকার না হয়। জি ডক্টর আব্দুল মামুন, আমরা আবার ফিরবো আপনার কাছে। বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আনোয়ার হোসেন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে যৌথ বাহিনীর যে অভিযানটি অপারেশন ডেভিল হান্ট, এর অন্যতম লক্ষ্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও, এবং এই কাজটি যদি স্বাভাবিক প্রক্রিয়া হয় তাহলে প্রধানত পুলিশের দায়িত্ব, যা গত 6 মাসেও আসলে সেভাবে সম্ভব হয়নি। এই প্রক্রিয়া পুলিশের মাধ্যমে শুরু হতে, অর্থাৎ ডেভিল হান্ট শুরু হলো, তারপরেও পুলিশের মাধ্যমে প্রক্রিয়া শুরু হতে কীরকম সময় লাগতে পারে, এবং অপারেশন চলাকালে পুলিশ বাহিনী কতটা সুগঠিত সুসংহত হতে পারবে বলে আপনি মনে করেন, আপনার অভিজ্ঞতার আলোকে যদি জানতে চান? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এটা একটা যথাসময় আমি মনে করি যথোপযুক্ত একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে আমি হোম মিনিস্ট্রিতে গিয়েছিলাম, মাননীয় হোম সচিব মহোদয়ের সাথে কথা হলো। এটা অত্যন্ত প্রয়োজনীয় সময় এবং এটা একটা মোক্ষম সময়। এখন যদি ডেভিল হান্ট না হইতো, এটাতে শুধু পুলিশ বাহিনীর দায়িত্ব আমি তা বলবো না, এই দায়িত্বটা জনগণের, এই দায়িত্বটা এই দেশের লোকের, ছাত্র জনতার সবার, কারণ এই দেশটার সবার। পুলিশ একটু মানসিকভাবে ভেঙে পড়েছে, পর্যদুষ্ট হয়েছে, এত বড় একটা ঘটনা ঘটেছে, তো যার জন্য পুলিশ আরও শক্ত হতে একটু সময় নেবে। তবে তার ভিতরে পুলিশ এই যে নূতন উদ্যোগে নব স্পিডে কাজ করবে আমার মনে হয়। আমি আজকে অনেক অফিসারের সাথে কথা হলো, এইটা নিয়ে তারা সাকসেস হবে, কোনো অসুবিধা হবে না। তবে জনগণের সহযোগিতা লাগবে এবং এটাতে সবাইকে আগে আসতে হবে, ছাত্র জনতা যারা আছে সবাইকে আগে আসতে হবে, পুলিশকে একা ভূমিকা নিয়ে পারবে না। তো আমার মনে হয় জনগণই দেখে আগে। সত্যি আমার যে সহকর্মী ভাই যেটা বললেন যে এইটা পার্শ্ববর্তী দেশ থেকেও মানে একটা উস্কানি, মানে তারা একটা কীভাবে দেশটাকে অস্থিতিশীল করবে, তো এইটা তাদেরও বোঝা দরকার যে তাদের এটা জনগণের সাথে তাদের সম্পর্ক। আমি তো 82 ব্যাচ,
আমাদের এই যে আপনার বিজন গান্ধী আপনার গত 8 তারিখে আপনার এই যৌথ বাহিনী হইল 8 তারিখে আমাদের পিকনিক ছিল, এবং এই ছিল এই পুরা আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সভাপতি, সেও এইটাই বললো যে আপনারা আমাদের এই ব্যাপারে নাক গলায় অযথা আমাদের নাক কারণ করেন না, আমরা খুব শান্তিতে আছি, খুব আরামে আছি। এই একটা শান্তিপ্রিয় দেশ, একটা ভ্রাতৃপ্রতি এত আমি তো আল্লাহর রহমতে আপনার দোয়ায় বিশ্বের 50-60টা দেশ দেখার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে সরকারিভাবেই, কিন্তু এত সুন্দর একটা যে পরিবেশ বিশ্বের কোথাও আর নাই, এইটা তারা অনেকে সহ্য করতে পারে না। বিগত স্বৈরাচার সরকার আমলে যেভাবে মানুষ অপমানিত লাঞ্ছিত হয়েছে, আমি বলবো যে সংখ্যালঘিষ্ঠ আমরা যাদেরকে বলি হিন্দুরা, তারও অত্যাচারিত হয়েছে। তো এখন এই দেশটা সবাই মিলে শান্তি রাখতে হবে। এই যে এখন যে ডেভিড হান্ট যেটা হয়েছে, এইটা আমার মনে হয় যে যথাযথ হয়েছে, এবং এইটা সবার সহযোগিতায় সাকসেস হবে। প্রথম দিনে 1300 লোককে অ্যারেস্ট করা হয়েছে, এরপর আজকেও প্রায় হলো 82 লোক। তো এইটা যে শুধু যে মানে আমরা অপোজিট বাহিনী বা শুধু যে এটা যে কোনো ধরনের সন্ত্রাসীমূলক, যে কোনো ধরনের দুষ্কৃতি পরায়ণ, সেটা যে হোক না কেন, সেটা যে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক, এইটা কোনো কথা না। পলিটিক্যাল আইডেন্টিটি ইজ নট দ্য মেইন ফ্যাক্টর। এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে যে দেশের যারা শত্রু, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, অযথা প্রবলেম ক্রিয়েট করতে চায়, সরকারকে সহায়তা না করে বরং বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চায়। একদিন যাই ইস্যু এই ইস্যু ওই ইস্যু ছিল না, এখন সামান্য ইস্যু নিয়ে রাস্তা ঘেরাও করো, রাস্তা আটকাও, জনগণের যানবাহনের যে অবস্থা রাস্তায় অযথা এভাবে। আমি বলি পুলিশকে আরও শক্ত হইতে হবে, পুলিশকে আরও স্ট্রং হতে হবে, এবং জনগণের সহযোগিতা দরকার হবে। জি, আমরা একটু ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে একটু খুব সংক্ষেপে একটি বিষয় জানতে চাই, যেটি আনোয়ার হোসেন বলছিলেন তার বক্তব্যের শেষ অংশটি নিয়ে, যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসলে সড়কে নেমে পড়া এবং সড়কের বন্ধ করে দিয়ে যান চলাচল বা সাধারণ যে স্বাভাবিক যে নাগরিক জীবন সেটি ব্যাহত করা, এটিও এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটায়। পাশাপাশি বড় বড় সন্ত্রাসী কার্যক্রম তো রয়েছেই। তো এতগুলো যে চাপ আসছে এই যৌথ বাহিনীর উপর, সেটি সামাল দেওয়া আসলে কতখানি সম্ভব বলে আপনি মনে করেন? না, আমি খুব আশাবাদী হতে চাই, কারণ হচ্ছে যে আমরা যেটি ভাই বললেন যে আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময় যেটা দেখেছি কোনোভাবেই কাম্য নয়। আমি দুঃখিত কথাটা বলার জন্য, কিন্তু কেন জানি আমরা সুযোগ সন্ধানের মতো ব্যবহার করছি। 15-20 বছর আমরা নিপীড়ন নিষ্পেষণে ছিলাম, অধিকার বঞ্চিত হয়েছে, সেটা নিয়ে কোনো অনেক ক্ষেত্রেই দাবিগুলো যৌক্তিক, কিন্তু দ্রুত করতে হবে, আমারটাই করতে হবে, যেখানে সেখানে বসে পড়তে হবে, এটি কাম্য নয়। আমি এই টকশোতে আমরা অনেকবার বলেছি যে আমরা আসলে একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে পারিনি, সো এই রেশনালটা অ্যাপ্লাই করতে পারি না জন্য আমরা শক্তিভিত্তিক যে কর্মসূচি সেগুলোকে বেছে নিই, অন্যের ভালো মন্দ চিন্তা না করে বা রাষ্ট্রের ভালো মন্দ চিন্তা না করে। সেটি কিন্তু এক ধরনের সংকীর্ণতার অংশ। আরেকটি হচ্ছে অবশ্যই সরকারকে প্রতিষ্ঠানগুলো ভেঙে যাওয়ার কারণে, পুলিশ বাহিনী ইনএফেক্টিভ থাকার কারণে সরকারকে আসলে অনেক ফ্রন্টে যেমন যুদ্ধ করতে হচ্ছে, যেমন আর্মার্ডও না, সরকার খুব তৈরি না, সেই সুযোগটাও আমরা নিচ্ছি, যে সেটি কোনোভাবেই কাম্য নয়। আরেকটি জিনিস আমি বলি যে কেন এটা আরও বাড়ছে বা কি করা যেত, এই জায়গাটা বোধহয় একটু আলোচনা হওয়া দরকার। যে আমরা তো এটা দেখছি, কিন্তু কি করা যেত, এটা কি, উনি একটা সুন্দর কথা বলছেন। আমি একটু থিওরিটিক্যালি বলি যে আমার দেশটা সবার, আমি যদি থিওরিটিক্যালি বলি আপনাকে, দেখেন কি হয়েছে, আমাদের সোশ্যাল ইনস্টিটিউশনগুলো কাজ করছে না। যেমন ধরেন একটা স্কুলের প্রধান শিক্ষক, সে কিন্তু একটা রোল প্লে করতে পারে, একটা ক্লাবের প্রধান বা একটা মসজিদের ইমাম, তারা একটা রোল প্লে করতে পারে। সেই জায়গাটা অতিমাত্রা পলিটিসাইজ হওয়ার কারণে ওটি কিন্তু ইফেক্টিভ না, বা নিউ লিডারশিপও পলিটিক্যালি ব্যাকড না, সেটা একটা সমস্যা। আর একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট যারা প্রতিনিধি থাকেন, উনি পুলিশে ছিলেন, বিচার আচার সামাজিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে কিন্তু পুলিশ বাহিনীর একটা সহায়ক শক্তি হচ্ছে লোকাল গভর্নমেন্ট। সেই লোকাল গভর্নমেন্টটা কিন্তু আপনার ফাংশনাল না, আমরা তো ডিজলভ করেছি। তৃতীয় যেটা হয়, পুলিশ বাহিনীকে আর একটু শক্তিশালী করে রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী থাকে, পার্টিকুলারলি সরকারি দলে, তারাও কিন্তু পুলিশকে সহায়তা করে। চতুর্থ, এটা উনি আরো ভালো বলতে পারবেন, যে সোর্স ওনাদের স্ট্রেংথ, সেটিও কিন্তু পুলিশের একটা বড় অংশ ট্রান্সফার হওয়ার কারণে ওই সোর্সটাও কিন্তু কাজ করছে না। পঞ্চমত যেটা, যে আবার পুলিশের ট্রান্সফারগুলো এত গ্রাম থেকে শহরে এসছে। আমি একটা ট্রাফিকের একজন এডিসি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে ঢাকার এই ট্রাফিক অবস্থা কেন, ও বলছে যে ঢাকার বাইরের থেকে এত ট্রাফিক আনা হয়েছে, সেটা একটা প্রবলেম। আবার পুলিশের যখন ঢাকার অলিগলিতে অভিযান পরিচালনা করছে, তখন এমন পুলিশও পোস্টিং হয়েছে যারা আসলে ঢাকা শহরের সাথে ফ্যামিলিয়ার না,
এই সমস্যাগুলো কিন্তু আছে। সমাধানের জায়গাটা কি হতে পারে, যে আমরা সমাধানটা এটা কিভাবে করতে পারি? আমি মনে হয় যে আপনাদের দুজনেরই মনে আছে যে আমাদের এখানে যদি ওয়ান অফ দি ফেমাস সাকসেসফুল সোশ্যাল মুভমেন্ট, সেটা হচ্ছে আমাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যখন ইন্ট্রোডিউস করা হলো, তার অ্যাওয়ারনেস ক্রিয়েশনে শিক্ষক, সমাজের এই লোকাল গভর্নমেন্ট প্রতিনিধি, ইমাম, অন্যান্য যারা সিটিজেন আছে তারা কিন্তু ভূমিকা রেখেছিল। এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ যে মব কালচার বা এরকম অস্বস্তি সৃষ্টি করা, অশান্তি যারা সৃষ্টি করছে, সেখানে আমি আজকে একটা অনুষ্ঠানে আমার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের দেখা হয়েছিল। আমি বারবারই ওদেরকে বললাম যে তোমরা এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েশনটা করার চেষ্টা করো, যেহেতু লোকাল গভর্নমেন্ট নাই, ক্লাবগুলো ফাংশন করছে না, যে ইমাম যারা, শিক্ষক যারা, তাদের মাধ্যমে মসজিদে কথা বলানো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কথা বলানো, এটা কিন্তু অনেক বড়, খুব ম্যাসিভ মেকানিজম না। একটা নোটিশ দিলেই এটা সরকারের মাধ্যমে এটা যেতে পারে, বা সরকারের যে অর্গানগুলো আছে লোকাল পর্যায়ে সেখানে যেতে পারে। আরেকটি বিষয় কিন্তু লক্ষণীয়, আমরা এটা খেয়াল করছি না, সেটা হচ্ছে যে স্থানীয় প্রশাসন যেটা তাদেরকে সাপোর্ট করে, লোকাল গভর্নমেন্ট সাপোর্ট করে, পলিটিক্যাল পার্টি সাপোর্ট করে, ক্লাব সাপোর্ট করে, বিভিন্ন গ্রুপ সাপোর্ট করে, একদিকে তো সাপোর্টটা কমে গেছে, অন্যদিকে তাদের যে কাজের যে পরিধি এবং যে পরিমাণ দুটোই কিন্তু বেড়েছে। তারাও যে ঠিকভাবে মনিটরিং করতে পারছে, যে আমাদের বন্ধু বান্ধব যারা ডিসি আছে তাদের সাথে কথা বলে আপনাকে আমি বলছি, সেই মনিটরিংটা কিন্তু করতে পারছে না। সো এইটার জন্য আমাদের যদি আমরা সবাই এগিয়ে না আসি, ডেভেল হান্ট আমি সঠিকভাবে চলুক, কিন্তু হয়রানি যেন কেউ না হয়, একই সাথে আমরা যদি সবাই এগিয়ে না আসি, তাহলে কিন্তু আমরা যেদিকে যাচ্ছি সেটি মোটেও কাম্য নয়। আমরা যে জাতির সিগন্যাল আমরা ইন্টারন্যাশনালি দিচ্ছি, সেই জাতি তো আমরা না। আমাদেরকে সেই রেজিলিয়েন্সটা শো করতে হবে যে একটা বড় অভ্যুত্থানের পরে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরেছি এবং দ্রুত ফিরেছি। না হলে ক্ষতিটা কি হবে? একটা হচ্ছে যে আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছি, তার তো একটা মূলেই আন্দোলনের ছিল যে অর্থনৈতিক মুক্তি, এবং সেই অর্থনৈতিক মুক্তি যদি আরও ডিফাইন করি আমি, তাহলে এমপ্লয়মেন্ট, সেখান থেকে তো আন্দোলনটা শুরু হলো, বা চাকুরি। এখন যদি অস্থিতিশীল দেশ থাকে, তাহলে ইন্টারনালি যেমন ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, গ্রোথ হ্যাম্পার হবে, আবার আমাদের যে তিনটে যে জায়গা, রেমিটেন্স ছাড়া বাকি দুটোর কথা বলছে, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং বৈদেশিক সাহায্য কিন্তু ঝুলে যাবে। তাতে কিন্তু অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে পড়ব, এবং সমস্ত কিছুর মূলে কিন্তু অর্থনীতি এবং অর্থনীতি। এবারও যা হয়েছে, এবারেও তাই হয়েছে। সেজন্য আমাদের সকলের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য আমাদের সাথে মনে হয় সময় এসেছে গত 6 মাসের যে ইমোশন, আমাদের যে আবেগ, আমাদের যে স্পিরিট, এগুলোকে একটু রেশনালাইজ করা এবং একটু বুদ্ধিভিত্তিক করা, একটু চিন্তাশীল করা। নাহলে কিন্তু আমরা যেদিকে যাচ্ছি, আমরা বলি যে একটা সোসাইটিকে ফাংশন করার জন্য স্ট্রাকচারটা ঠিক থাকতে হয়, পরিবার ঠিক থাকতে হয়, লোকাল গভর্নমেন্ট ঠিক থাকতে হয়, স্থানীয় সরকার, যেটা বলছেন স্থানীয় সরকার ঠিক রাখতে হয়, পলিটিক্যাল পার্টি ঠিক থাকতে হয়, সব কিছু মিলেই তো স্কুল কলেজগুলো ঠিক মতো ফাংশন করতে হয়। ছাত্রকে তার পড়াটা পড়তে হবে, শিক্ষককে তার পড়াটা পড়াতে হবে, খেলাধুলাটা চলবে। এই স্ট্রাকচারটা যদি একবার ডিসলস্ট হয় বা ছুটে যায়, এটা কিন্তু একসাথে আনা মুশকিল হয়ে যায়, তখন অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এবং সেই প্রক্রিয়ার জন্য আসলে বেশ সময়, এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। জি, ডক্টর আব্দুল আল মামুন এবং জনাব আনোয়ার হোসেন, আমরা একটি বিরতিতে যাব, ফিরে আবারও আমরা আলোচনায় আসব। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো একটি বিরতির, ফিরছি অন্যান্য বিষয়ে আলোচনা নিয়ে, সাথেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আজ আলোচনা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও যৌথ বাহিনীর অভিযান নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজ রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। ডক্টর জনাব আনোয়ার হোসেন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, পুলিশ সদর দপ্তরের হিসাব, অপারেশন ডেভিল হান্টের বিষয়, সোমবারের তথ্য এটি, শেষ 24 ঘন্টায় 343 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং অস্ত্র জব্দের তালিকার দিকে যদি আমরা তাকাই, গত 24 ঘন্টায় উল্লেখযোগ্য অস্ত্র বলতে মাত্র একটি বিদেশি পিস্তল, তার সাথে ম্যাগজিন এবং কয়েক রাউন্ড গুলি আছে। আর উল্লেখযোগ্য যদি বলি 10টি ককটেল আছে, এছাড়াও দেশি কিছু অস্ত্র জব্দ আছে। প্রশ্ন হচ্ছে, 6 মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে এই পরিমাণ গ্রেফতার এবং যে অস্ত্র জব্দ করা হয়েছে, কতটুকু স্বাভাবিক মনে করেন? আপনার দৃঢ় অভিজ্ঞতা কি বলে এইটুকু কতটুকু স্বস্তি আনবে এভাবে চললে? না, আমার মনে এটা হতাশাব্যঞ্জক না, মানে আমাদের হতাশার কিছু হওয়ার সুযোগ নাই, কারণ এটা একটা নতুন একটা চেঞ্জ এসেছে বিরাট। আপনারা খেয়াল করে দেখবেন যে যারা ঢাকাতে এসেছে, অনেক পুলিশ অফিসার ম্যাক্সিমামে নিউ এসেছে, তো এরা অনেকে অলি গলি এগুলো চেনে না, সন্তোষও জানে না। তো মাত্র এটা ডেভিল হান্ট শুরু হলো, আরও কিছুদিন যেতে দেন, আমার মনে হয় এটা প্রোগ্রেস আমাদের হবে ইনশাল্লাহ। আমরা হতাশ হওয়ার কিছু নাই, উই হোপ ফর দ্য বেস্ট।
এবং এটা আস্তে আস্তে কন্ট্রোলে এসে যাবে এবং উদ্ধার আরও বাড়বে, অ্যারেস্ট আরও হবে। আপনারা সন্ত্রাসী আপনি যদি অস্ত্রপাত দিয়ে যদি সন্ত্রাসী অ্যারেস্ট দেখেন, এটা কিন্তু কম নাই, এটা পুলিশের কম নাই। তবে পুলিশকে আমি বলবো যে একটু হতে হবে, একটু তাদের চাঙ্গা করতে হবে, এবং এই চাঙ্গা করতে হবে বিভিন্নভাবে তাদেরকে আমাদের আমরা যে মিডিয়া যে আছে, মাস মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া, এদেরকে উৎসাহ দিতে হবে। কারণ এত বড় একটা বিপ্লবের পরে পুলিশ মোটামুটি আমরা কিছুটা ভেঙে গেছিলো, এখন তারা আবার মনস্তাত্ত্বিক বল, ফিজিক্যাল স্ট্রাকচার, এবং তাদের আবার নতুন করে একটা আমি বলি যেটাকে আমরা বলি রিপ্লেসমেন্ট, একটা রিপ্লেসমেন্ট এবং ট্রেনিংয়ে আমার মাঝে মাঝে একটা ব্যবস্থা করতে হবে। তাদেরকে কিন্তু পাঠাতে হবে, একাডেমিতে আসতে হবে, আবার তাদেরকে ওইভাবে একটা ভাতা দিতে হবে, তারা যেন উৎসাহ পায়। কারণ দেশপ্রেম তাদের ভিতর আছে, একটা তারা ভেঙে গেছিল অনেকটা, সেখান থেকে তারা আমি বলি অনেকটা জেগে গেছে। আমরা তাদের সাথে থাকতে হবে, তাদের সার্ভিস আমাদের করতে হবে। নূতন পুলিশ আসায়, বাইরে থেকে আসায় তাদের একটু সময় দিতে হবে। আপনি 3 দিন 2 দিনে যদি আপনাকে বেশি আশা করি, এটা ঠিক হবে না। কারণ আমাদের হেল্প করতে হবে, তাদেরকে উৎসাহ দিয়ে, আমি বলি ইনসেন্টিভ দেওয়া, কথায় হোক, আমাদের বক্তৃতায় হোক, এটা নিউজে হোক, এটা তাদেরকে উৎসাহ দিলে পরে তারা পারবে। এবং আমাদের সহযোগিতা, কারণ কোথায় অস্ত্র আছে, কে অস্ত্র রাখে, কারা খায়, এটা আমরা জানি, জনগণ জানে, ওই এলাকার লোকজন। তা আমরা যদি সহযোগিতা না করি তাহলে পুলিশ পারবে না। তো আমার মনে হয় এটা হতাশা হওয়ার কিছু নাই, এটা সাকসেস আর আমরা হয়ে যাবো ইনশাল্লাহ। আমরা পুলিশের সাথে আছি, জনগণ আছে, আমরা আছি, রিটায়ার্ড অফিসার আছে, বাইরে আপনারা আছেন, সাংবাদিকরা আছে, সবাই আছে, এবং এটা দেশের সবাই থাকবে তাদের সাথে। যদি আরেকটি বিষয় জানতে চাই যে একই সাথে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনা পুলিশের দায়িত্ব, তার পাশাপাশি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বডি হিসেবে জনগণের সবচেয়ে কাছে থাকে কিন্তু পুলিশ। পুলিশই জনগণের কাছে যে কোনো সমস্যায় তারা আগে যায়। সেখানে যে ঘটনাটি এই জুলাই আগস্ট বিপ্লবে হয়ে গেছে, আপনারা দুইজন ইতিমধ্যে বলেছেন এক ধরনের বড় বড় ম্যাসাকার হয়ে গিয়েছে পুলিশ বাহিনীটির উপরে। পুলিশ বাহিনী আসলে একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার প্রথম। দ্বিতীয় যে কাজটি, জনগণের কাছে যাওয়ার জন্য আসলে পুলিশের কি করা উচিত? না, জনগণের কাজের জন্য পুলিশের বিশ্বস্তটা, যে আমি তো যার বন্ধু, এটা কাজে কর্মে দেখাতে হবে। পুলিশের যে আমাদের যে একটা দুর্নাম হয়েছে, এই দুর্নামটা তো আগে 20 বছর 50 বছর আগে ছিল না। আমি যখন পুলিশে আছি, আমি শুনছি যে এসপি ঘুষ খায়, ডিসি ঘুষ খায়, এই কথা পাকিস্তানের সময় কখনো ছিল না। তো এই যে জিনিসটা একটা পরিবর্তন এসেছে, এটাকে আবার আমাদের ফিরিয়ে নিতে হবে, এবং আমাদের এই সততার দিকে আমরা দিয়ে করতে হবে, যে দেশপ্রেম আগে আনতে হবে, জাগ্রত করতে হবে, যে আমি দেশ টাকার দায়িত্বে আছি, এটা আমার আমানত, এটা আমার ইমানদারির দায়িত্ব, এটা আমার একটা আমার ডিউটির ভিতরে, এই ডিউটিকে পবিত্র, এই ডিউটিকে ইমানই দায়িত্ব মনে করতে হবে, আর নাহলে আগাতে পারবো না। এক লাইন আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কোনো প্রভাব মুক্ত থাকার ব্যবস্থা পুলিশের উপর থেকে করা উচিত? এইটা তো আমি নিউজে, আমি একটা ইংলিশ নিউজ পত্রিকা, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকা, আমার একটা লেখা আছে, আমি এই গণ্ডগোলের পরে লিখেছি যে পুলিশ মাস্ট বি ফ্রি ফ্রম পলিটিক্স, এবং পুলিশকে কেউ ব্যবহার করতে পারবে না। বিগত সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, এবং কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাদের বদ উদ্দেশ্যে এই পুলিশকে তারা ব্যবহার করে সমস্ত পুলিশকে একটা মানুষের ঘৃণার পাত্র বানাই ফেলেছে। যেই পুলিশ ছিল একটা শ্রদ্ধার, যেই পুলিশ ছিল অত্যন্ত একটা পবিত্র জব, আমি এটা বলবো। আমি তো ঢাকা পড়ে ফার্স্ট হয়ে এসেছি, আমাকে অনেক বলে যে তুই ফার্স্ট হয়ে গেছিস, পুলিশ আর চাকরি পাস নাই। এটা তো একটা সেবামূলক চাকরি, আমি তো শুধু পয়সার জন্য যাই না। এখানে মানুষ, আমি তো অনেক সময় আগের বারও টক শো বলেছি অনেক সময়, যে আমরা চাকরি করতেছি সার্ভিস দেওয়ার জন্য, আমরা ঢাকা 10 তলা বাড়ি করার জন্য আসি নাই। তাহলে 10টা বাড়ি করে আমি ব্যবসা করতে পারতাম। ঠিক একদম পলিটিশিয়ানরা, তাহলে পলিটিক্স লাগে সেবামূলক। আপনি দেখেন শের বাংলার কথা দেখেন, আপনি সরোজির কথা দেখেন, কই তাদের তো ঢাকা 10টা বাড়ি নাই, তারাও তো এটা পলিটিশিয়ান ছিল। মাওলানা ভাসানীর কথা দেখেন। তা আমরা কেন আমাদের মাঠের নিচে 5 তলা বিল্ডিং এটা করতে হবে কেন? এই সময় আইডিয়া কোথা থেকে আসলো, শয়তানি আইডিয়া। তো মানুষকে এটা যে আমার যে আমানত, আমি চাচ্ছি সেবা করার জন্য, এই সেবাটাকে আমরা এখন একটা টাকা পর আমার হাতিয়ার বানাই ফেলাইছি। হোয়াট ইজ দিস? আপনার বাংলাদেশ ব্যাংকের কথা ধরেন, বাংলাদেশ ব্যাংক হলে কাস্টোডিয়ান অফ অল ব্যাংকস, সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে যায়, তাহলে মানুষ কোথায় টাকা রাখবে? কিন্তু এটা একটা বিচার হয় না, কিছু হয় না। হোয়াট ইজ দিস?
আমরা আবার ফিরবো আপনার কাছে। আমরা একটু ডক্টর আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে বিগত সরকারের সময়ও বেশ কিছু অপারেশন যৌথ বাহিনী চালানো হয়েছে, তার মধ্যে অন্যতম বিতর্কিত হচ্ছে 2013 সালের হেফাজত ইসলামের কর্মসূচিতে অপারেশন ফ্লাশ আউটের হতাহতের সংখ্যা নিয়ে সন্দেহ, বিতর্ক, সমালোচনা আছে বিস্তর। তার উপরে আবার জঙ্গি দমনের নামে 2016-17 সময়ে উল্লেখযোগ্য 10টি অপারেশন হয়েছে, এখানেও হতাহতের সংখ্যা প্রচুর। কঠোর কোনো কিছুর সম্ভাবনা এবার দেখেন কিনা, বা আপনি কি প্রত্যাশা করেন? না, এটা যাওয়ার আগে আমি 20 সেকেন্ড একটা কথা বলি। সেটা হচ্ছে যে এই সরকার যে ব্যবস্থাটা নিয়েছে আমি সাধুবাদ জানাই, এবং সরকার অনেক চেষ্টা করছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বাট এটি একটা সাধুবাদ জানাই। আর আরেকটা হচ্ছে যে যখন আপনি ক্রাইম প্রিভেনশনে একটা জিনিস হচ্ছে যে স্ট্রং মেসেজ যখন দেন, তখন এটা কিন্তু কাজ করে, বলা হয় যে না, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। একই সাথে এটা জনমনেও এক ধরনের স্বস্তি আনে। তো সেই দুই দিক থেকেই যে যারা ক্রাইম করছে তাদের জন্য একটা স্ট্রং মেসেজ যে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি, আর দেশের মানুষের প্রতিও একটা এই সরকারের একটা বার্তা যে আমরা জনগণের যে আমরা ফিল করছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেক্ষেত্রে আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করলাম, যেটা সামাজিক স্বস্তি ফিরিয়ে আনবে। কিন্তু এই স্বস্তিটা ফিরিয়ে আনতে গিয়ে যে দুটো তিনটি উদাহরণ আপনি দিলেন জঙ্গি দমন সহ আগের, এবার কিন্তু এই অভিযানটা একটা টেস্ট কেস। কারণ আমরা একটা পরিবর্তিত দেশের কথা বলছি, পরিবর্তিত পুলিশ বাহিনীর কথা বলছি, এবং জনগণের এক্সপেকটেশনটাও ডিফারেন্ট। আগে যেভাবে অভিযানগুলো পরিচালিত হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ অনেকগুলো অভিযানের বিরুদ্ধে পুলিশের রয়েছে এর আগে, অপারেশন ক্লিন হার্ট সহ আপনি যেটা বলেন, এগুলোতে তারও আগের এই হাতে বিভিন্ন সরকারের আমলে এটা কিন্তু হয়েছে। সেই দিক থেকে কিন্তু এমনি একটা ভঙ্গুর পুলিশ সাথে সেনাবাহিনী যুক্ত হয়েছে, জায়গা চেনা না চেনার বিষয়, সোর্সের বিষয়, তারপরে আবার তাদেরকে সাবধান থাকতে হবে যেন কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং না হয়। আমি খুব করে চাই যে এই অপারেশন যেন একটি মৃত্যু না ঘটিয়ে শেষ হয়, এটি আমার চাওয়া। তাহলে পরিবর্তিত বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখছি অপরাধ দমনের ক্ষেত্রে সভ্য দেশগুলোর মতো বড় বড় আন্দোলন, বড় বড় অনেক ক্রিমিনালকে ধরার ক্ষেত্রে ক্যাজুয়ালিটিটা একদম যতটা মিনিমাম রাখা যায়, সেটি যেন ঔপনিবেশিক পুলিশের যে আচরণ বা যৌথ বাহিনীর অভিযান শুনলে আমরা যেটা ভয় পাই, গুলি করবে বা কাউকে পঙ্গুত্ব বরণ করতে হবে, সেটি যেন না হয়, সেটি কিন্তু আমাদের এটা একটা টেস্ট কেস। আর একটি হচ্ছে যে যারা ফ্যাসিজমের সাথে যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করা খুব জরুরি। একই সাথে আমরা কিন্তু কিছুদিন থেকে দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে, এটা দুটো খুব জরুরি। কিন্তু আরও একটি জিনিস আমি যুক্ত করতে চাই, যারা আননেসেসারি মব তৈরি করছে, সেটা যে কারণেই হোক, তাদেরকেও কিন্তু এই অভিযান কনসিডার করবে এবং প্রতিরোধ করবে বলে আমি বিশ্বাস করি। থার্ড একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনার গ্রেপ্তার বাণিজ্য নিয়ে আমরা সবসময় একটা এলিগেশন শুনেছি, যদিও যৌথ বাহিনীর অভিযানের সময়টা কম, এটা মোস্টলি পুলিশ অভিযানগুলোর সঙ্গে হয়। ভাইয়ের প্রতি আমি রেসপেক্ট রেখে বলছি, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে এটা হতো বলে আমরা শুনেছি, কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছিল এই ফ্যাসিস্ট যে সরকার ছিল তাদের সময়, এবং সেটি কিন্তু কোনোভাবেই যেন এই অনুষঙ্গগুলো পেয়ে না বসে। যে এর সাথে আরও একটা জিনিস যুক্ত করতে হবে, সেটি হচ্ছে যে অনেক একটা মামলায় অনেক আসামি, ধরেন যে আপনি 3000 নাম্বার আসামি, সো আপনাকে গ্রেপ্তার করার আগে অবশ্যই দেখা উচিত যে আপনি আসলেই দোষী কিনা। ওই নাম্বারটা যেন আবার এই নাম্বারে যুক্ত না হয় যেটা প্রতিদিন প্রেস রিলিজ আকারে দেওয়া হচ্ছে। একই সাথে পঞ্চম যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটি করেছে, অবশ্যই এটি মানে কোনো ভাষায় প্রকাশ করার মতো নয় যে আপনি ক্ষমতায় থাকার জন্য 1500 লোককে মেরে ফেলবেন, 30,000 লোককে আহত করবেন। কিন্তু এর মধ্যেও কিন্তু সৎ মানুষ, এর মধ্যে এমন মানুষ ছিল হয়তোবা যারা এই আন্দোলনের একটু বিপক্ষে ছিল, এই আওয়ামী লীগের যে কর্মকাণ্ড তার বিপক্ষে ছিল, বা এমন মানুষ যে আসলে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে কিন্তু এই দুর্নীতি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না, তাদেরকে যেন আমরা একটা স্পেস দেই। নাহলে কিন্তু যে আমাদের সামাজিক সংহতির কথা বলছি আমরা, এটা যে কোনো, আমি যে শুরুতেই বেশ কিছু দেশের উদাহরণ আমি দিয়েছিলাম আপনাকে, জিম্বাবুয়ে, ইন্দোনেশিয়া, জার্মানি, কলম্বিয়া, ইভেন ইউক্রেন, এই দেশগুলোতে কিন্তু এই প্রক্রিয়াটা ছিল যে সবাই দোষী না, একটা রেজিমের সবাই দোষী না, কেউ কোনো মানুষ ভালো মানুষও থাকতে পারে, সেটিও কিন্তু এই অভিযানে এড়াতে হবে। একেবারে অভিযানের নামে যেন তাদেরকে আমরা এমন না করি যে সবাইকে আপনি অ্যারেস্ট করছেন এবং সংখ্যাটা ইনক্রিজ করছেন। এই ধরনের অভিযানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে পার্টিকুলারলি আমি আবারও দুঃখিত, পুলিশের তরফ থেকে এই বিভিন্ন রাস্তাঘাটে ঘোরা মানুষ, লেবার ক্লাস যেখানে সেখানে পাচ্ছে, তাদেরকে ধরে এনে নাম্বারটা বাড়িয়ে দেখা, যেটা গত সময়ে সবচেয়ে বেশি হয়েছে। এবার কিন্তু এটাও একটা পার্সপেক্টিভ হবে যে যেন এই ধরনের গ্রেপ্তারগুলো না হয়। ষষ্ঠ আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের এই যৌথ বাহিনীর অভিযানে আমরা দেখতে চাই যে অভিযানের যে আমরা সংখ্যাটা একদিকে দেখতে চাই,
এখন পর্যন্ত কিন্তু যারা আমরা আশা করছিলাম যারা বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, চয়ন ইসলাম ছাড়া বোধহয় এরকম কেউ 3 দিনে গ্রেপ্তার হয়নি, কিন্তু আমি আশাবাদী থাকতে চাই, কারণ নানান রকম কাভারের মধ্যে তারা আছে, কিন্তু তাদেরকেও কিন্তু তুলে আনা এটা একটা অনেক বড়, বা তাদেরকে গ্রেপ্তার করাটা অনেক বড় চ্যালেঞ্জ। এবং এটা আরেকটা জায়গা আছে, এটা বোধহয় অন্যান্য গ্রেপ্তারের স্বস্তির জায়গায় ফিরবে। বিরতি থেকে ফিরে আমরা আবারও এই প্রসঙ্গে আসবো। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সময় হলে আরও একটি বিরতি নেয়ার, ফিরছি অন্যান্য আলোচনা নিয়ে, সাথে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ পুলিশের সাবেক DIG আনোয়ার হোসেন। আমরা কথা বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও যৌথ বাহিনীর অভিযান নিয়ে। আমরা এখন আলোচনায় আবার একটু ফিরতে চাই। জনাব আনোয়ার হোসেন, আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক ঘটনা অপারেশন ডেভিল হান্ট যেখান থেকে শুরু হয়েছে, ঠিক তার আগের দিন গাজীপুরে ছাত্র জনতার উপরে রক্তাক্ষয়ী একটি হামলা হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। তারপরেই অপারেশন ডেভিল হান্টের ঘোষণাও হয়েছে। ঠিক তারপরেই যখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয়, সেই সন্ধ্যাবেলাতেই গাজীপুরেই সেই ছাত্রদের উপর আবার গুলিবর্ষণের ঘটনা হয়। এবং প্রথম রাতে যখন ঘটনাটি হয়, গাজীপুর মহানগর পুলিশ কিন্তু ক্ষমা চায় যে তারা আসলে ঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারেনি। এমন পরিস্থিতির পরে আবার গুলির ঘটনাটি আসলে ঘটে গেল, পুলিশ কেন পারল না? না, পুলিশ কেন পারলো না, নেগেটিভিটিতে যান কেন? পুলিশ পারলো না, সবসময় যে অ্যালার্ট থাকবে সব কিছু যে পারবে এমন তো কিছু না, কিন্তু এখন এটাকে কন্ট্রোল রাখতে পারছে কিনা এইটি আপনাকে দেখতে হবে, যে পুলিশ এটাকে জায়গায় কন্ট্রোল রাখতে পারছে কিনা। আর যে কথা আগে একবার বলেছি যে অনেক পুলিশ এখন নতুন ট্রান্সফারে আসায় নিউ তারা পুলিশ অনেক তো সিচুয়েশন বুঝতেও একটা সময় দেবেন। আমরা কখন নেগেটিভ দেখে নেবো কেন? আমরা পজিটিভলি দেখেন। আমরা তো এটা নেগেটিভ দিক নেই, পুলিশ আরও ডিমোরালাইজ হয়ে যাবে। উই শুড এনকারেজ দেম। আমাদের জনগণ কী করছে, জনগণ তো পুলিশকে আরও হেল্প করা দরকার ছিল, যে স্যার এখানে এই ঘটনা ঘটতে পারে। সবসময় আমাদের সোর্স তো সব কিছু সবসময় সোর্স কয়টা থাকে, তা না কয়জন সোর্স থাকে? আমাদের সোর্স তো জনগণই। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জনগণের বন্ধু হতে হবে। কারণ আমরা এখনও ওইভাবে ওই পর্যায়ে যাই, এত বড় একটা টার্মাইল সিচুয়েশনে পড়ে পুলিশকে মনোভাবটা আর একটু সময় নেবে এবং পুলিশকে এনকারেজ করতে হবে, তাদেরকে বিভিন্ন ইনসেন্টিভ দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া, তাদের সাহায্য সহযোগিতা করে তাদের আগে আসতে হবে। তারা যে আমাদের বন্ধু এটা প্রমাণ করতে হবে। কারণ সব খবর সবসময় তো জনগণই পুলিশের বন্ধু এবং পুলিশও জনগণের বন্ধু, এইটাই প্রমাণ করতে হবে। তো ফেল করেছে পুলিশ, এইটা আমি মানে নিতে পারছি না। একটা সিচুয়েশন ঘটতে পারে, কিন্তু পুলিশ এটা কন্ট্রোল করতে পারছে কিনা এইটা আমরা দেখতে হবে। এখন বিষয়টি হচ্ছে যে ধরেন এখন যেইভাবে নানাবিধ দাবি দাওয়াতে রাস্তায় সড়ক বন্ধ করা হচ্ছে, রাস্তায় নামা হচ্ছে, এবং সবশেষ কয়েকটি ঘটনায় কিন্তু উঠে এসেছে যে পুলিশ এক ধরনের বল প্রয়োগ বা যতটুকু নমনীয় হয়ে আসলে থামানো সম্ভব লাঠিচার্জ বা অন্যান্য জলকামান ব্যবহার করার যে প্রসঙ্গটি, এই জায়গাটি আসলে পুরোপুরি পুলিশিং ব্যবস্থা থেকে কি আসলে দূর করা সম্ভব আপনি মনে করেন? 100% আর পারবে না, কিন্তু পুলিশকে এখন যেমন পুলিশ কমিশনার ঢাকার সাজ্জাদ সাহেব, এ তো অত্যন্ত সাহসী অফিসার, অত্যন্ত অনেস্ট অফিসার, ডেডিকেটেড অফিসার, আমি জানি তাকে আমার পরের ব্যাচের। তো এখন আর সেও তো অনেকদিন ছিল, আউটে ছিল, আবার জয়েন করেছে। তো আমার মনে হয় যে এটা হয়ে যাবে। আমরা তো সিচুয়েশনটাকে এখন নর্মালাইজ পুরোপুরি হয় না, এটা স্বীকার করতে হবে। এটা এখন আমাদেরই আগাই আসতে হবে সবারই। এটা শিক্ষক, স্কুলের টিচার, রিক্সাওয়ালা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা রাজনীতিবিদ আছে, সবাইকে ভালো ভূমিকা রাখতে হবে। বৈষম্যবিদ, বিশেষ করে বৈষম্যবিদের ছাত্র যারা আছেন, আন্দোলনে যারা ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেও আমাদেরকে পুলিশকে বুকে নিয়ে নিতে হবে। পুলিশকে বুঝাতে আমরা তো আমাদের সাথে আছি। যারা সবাই তার কালপ্রিট না, যারা কালপ্রিট ছিল, যারা অপরাধী, তাদের তো ব্যাপারটা ভিন্ন লিস্ট আছে, ধরা হবে, পুলিশ ধরতেছে, সরকার অ্যাকশন নিচ্ছে। তবে সরকারকে একটু কঠোর হতে হবে, এটা ঠিক। সরকারকে এই ব্যাপারে এত ছাড় দিলে হবে না, সরকারকে একটু কঠোর হতে হবে। এবং এই ব্যাপারে আমি বলবো যে যারা আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন, সে র্যাব বলেন, পুলিশ বলেন, বিডিআর, আর্মি যারা আছে, এদেরকে আরও একটু স্ট্রং থাকতে হবে। জি, আমরা ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে আসতে চাই। যেই বিষয়টি দেখা গেছে ঠিক আজ সন্ধ্যায় সরকারের একজন উপদেষ্টা, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বেশ কিছু কথা, মব জাস্টিস নিয়ে যে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গে তিনি যেটি লিখেছেন, কঠোর ভাষায় আইন তুলেন, কঠোর ভাষা ব্যবহার করেছেন, আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন
যদি তারপরেও কেউ মপ করে থাকে তাদেরকে ডেভিল হিসেবে বিবেচনা করা হবে। এই যে উপদেষ্টার এই বক্তব্য, জনাব আনোয়ার হোসেনও বলছিলেন সরকারকেও কিছুটা কঠোর হওয়ার কথা। আপনি আসলে কি মনে করেন এই উপদেষ্টা যেই বার্তাটি দিলেন, এটি ডেভিল হান্ট যে অপারেশনটি চলছে এটি কতটা জোর পাবে, পাশাপাশি জনগণ কতটা স্বস্তি পাবে? জোর পাওয়াচ্ছে আমার মনে হয় যে ওই ডেভিল হান্টে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় বা গ্রেপ্তার না হয়, এটি একটি ভালো মেসেজ মাহফুজ দিয়েছে। মাহফুজের ইয়েতে আর একটা জিনিস আমি বলতে চাই যে ওরা তো শুধু এখন গভর্নমেন্টে না, দে বিকাম সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাদের ফলোয়াররাও আছে। যদিও অনেক সময় যে সব মবে কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব মবে জড়িত বলে আমি মনে করি না। এখানে নানান গোষ্ঠী এই প্ল্যাটফর্মের নাম দিয়ে ব্যবহার করে এটাকে কাজ করার চেষ্টা করছে, এটা সুযোগ নিচ্ছে এবং সেক্ষেত্রে অনেক অংশেই তারা আসলে এগুলোর থেকে দূরে। এবং আমি এটাকে খুবই স্বাগত জানাই এবং আমি যে ভাষাটাও বলেছি যে এই ডেভিল হান্ট যদি এরকম কেউ করে তারাও এটার অধীনে আসবে, এটা একটা স্ট্রং মেসেজ। আরেকটা হচ্ছে যে যারা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই অনেক সময় কদিন থেকে আমরা দেখছি যে বিভিন্ন পোস্ট দিয়ে গুজব ছড়িয়ে এই ধরনের মবকে কিন্তু আরও উস্কে দেওয়া হচ্ছে। সেটা কিন্তু আমরা একদিকে যেমন ডেভিল হান্ট ইন্ট্রোডিউস করলাম, আমাদের আইসিটি বিভাগ বা সরকারের যে মেশিনারিজ আছে তাদের কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে প্রমোট, যে এই যেগুলো প্রমোট করছে সেটাকে বন্ধ করা উচিত। দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে যেটা হচ্ছে অনলাইনে প্রথমে এটা যাচ্ছে, হুজুগটা, গুজবটা, মিথ্যা তথ্য, ভুয়া তথ্য, এটা অনলাইনে যাচ্ছে বা অনলাইনে ঘোষণা দিয়ে এটা শুরু হচ্ছে, তারপরে এটা নর্মাল বা মাঠে এটা প্রদর্শিত হচ্ছে বা মব তৈরি করতে সাহায্য করছে। এটার পাশাপাশি আমি খুব করে চাইবো যে আইসিটির সংশ্লিষ্ট যে বিভাগগুলো সরকারের আছে, আমাদের নিরাপত্তা বাহিনীর যেটা আছে, পুলিশের যেটা আছে, সবাই মিলে কিন্তু ওই জায়গাটাতেও কাজ করতে হবে। এবং এটা দেখেন এই মেসেজটা মাহফুজ দিয়েছে অনলাইনে এবং তাদের জন্য এটা একটা জায়গা যেটা এই কথাটা বলে দ্রুত ছড়িয়েছে। আপনার চ্যানেল বলেন বা অন্য যে কোনো কিছু এখন দ্রুত অনলাইনে ছড়াচ্ছে বা সামাজিক মিডিয়ায় যায়, সোশ্যাল মিডিয়ায় যায়। তো এটা কিন্তু খুব একটা ভালো মেসেজ বলে আমি মনে করি এবং এটা আমি আশা করি যে এক ধরনের সবার জন্যই আমি মনে করি স্বস্তির। কারণ এই জন্য, কারণ এই ছেলেগুলোকে বা এই বাচ্চাগুলোকে মনে করা হচ্ছে যে এরাই বোধহয় মব উস্কা দিচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে ঠিক না, অনেক ক্ষেত্রেই ঠিক না। হ্যাঁ, যেটা হয়েছে যে হয়তো বা লোয়ার লেভেলে, মিড লেভেলে এদের সঙ্গে সংযুক্তও না এমন কেউ হতে পারে যারা এগুলোকে আসলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়ক এগুলোর নামে অনেক সময় ডাক দিয়ে বিভিন্নখানে কাজ করেছে। পার্টিকুলারলি তাদের জন্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ, যেটা কথা মাহফুজ বলেছে। আর আরেকটা হচ্ছে যে এটি আমি মনে করি যে এটার পাশাপাশি যে কথাটা বলতেছিলাম যে এই অভিযানের মধ্যে কি কি পড়বে সেটা তো নির্ধারণ করা সম্ভব না, যে কোনো ধরনের অপরাধমূলক কাজ যা কিছু করবে, কিন্তু এটা ওই সেগমেন্টটার জন্য একটা ভালো জিনিস যে যারা এই বৈষম্যবিরোধী আন্দোলনের নামে বা বৈষম্য শিক্ষার্থীদের মধ্যে কেউ আমরা যেটা শুনছি কোনো ক্ষেত্রে হয়তো সংখ্যাটা খুবই নগণ্য, বিভিন্ন অফিসে যাচ্ছে, এটা করছে ওটা করছে, স্কুলে যাচ্ছে, টানাটানি করছে, সেটার জন্য কিন্তু একটা ভালো মেসেজ এটা দিয়েছে। এবং তারা এতদিন কিন্তু এই পুলিশও একটু কেয়ারফুল থাকতো, তাদের একটা পলিটিক্যাল এলিমেন্ট এই বিপ্লবের সঙ্গে আছে, এই মেসেজটা তাদের জন্য একটা আমি মনে করি ডেটারেন্ট হিসেবে কাজ করবে এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সুবিধা হবে এই মেসেজের জন্য। জি, ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং জনাব আনোয়ার হোসেন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্রে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আসলে আমাদের যেই আলোচকরা যে বিষয়টি বললেন, দিন শেষে স্বস্তির যে জায়গাটি আইন শৃঙ্খলার প্রেক্ষিতে সেটি সাধারণ নাগরিকের সর্বোচ্চ চাওয়া। তারা চান নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের জীবনযাপন করতে এবং সেই প্রত্যাশা যেন টিকে থাকে এবং খুব দ্রুতই বাংলাদেশের নতুন যে বাংলাদেশ হতে যাচ্ছে শুরুর যে প্রত্যাশা সেখানেও যেন অটুট হয়, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।